ওকে, তো লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম যদি আমরা একটু দেখি। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে একটা ডেটা সেট দেখছিলাম, ডেটা সেটটা ইউজ করে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা অ্যাপ্লাই করছি। বাট আমরা যে লস ফাংশন ইউজ করলাম, বিভিন্ন টাইপ অফ লস ফাংশন ইউজ করলাম, লস ফাংশনের কাজগুলো কি সেগুলো একটু জানা দরকার। তো লস ফাংশন খুব মানে টাফ কিছু না। সেম ডেটা সেটে আমরা হচ্ছে লেটস সে একটা ডেটা সেট যদি আমরা দেখি, আমরা একটা কাজ করি হচ্ছে লাস্ট সেমিস্টারের একটা কোশ্চেন সলভ করি। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। সো এটা একটা ডেটা সেট দেয়া আছে। ডেটা সেটে বলা হয়েছে যে হচ্ছে আহ, এটা একটা ডেটা সেট যেখানে হচ্ছে আমার তিনটা কলাম আছে। হ্যাঁ, তো এই ইঞ্জিন পাওয়ার x1 এখানে দেয়াই আছে অলরেডি, যে আমার হচ্ছে ফিচার কোনগুলো আর হচ্ছে আমার আউটপুট কোনটা। তো কেউ কি একটু ভলেন্টারিলি বলবা যে হচ্ছে কোনটা ফিচার আর কোনটা আউটপুট? এখানে ইঞ্জিন হর্স পাওয়ার এবং নাম্বার অফ সিলিন্ডার, যেটা এটা হচ্ছে ফিচার। আর ফিচার। আউটপুটটা হচ্ছে মাইলেজ। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে ওকে, আর একটা জিনিস স্যার স্যার হয়তো বা মেনশন করছে, রিগ্রেশন প্রবলেম আর ক্লাসিফিকেশনের মধ্যে ডিফারেন্সটা স্যার কি বুঝাইছে? আরেকবার বললে বেটার হয়। রিগ্রেশন প্রবলেম আর ক্লাসিফিকেশন প্রবলেমের মধ্যে স্যার কি কোনো হচ্ছে ডিফারেন্স বুঝাইছে? না না, মানে এই ডিফারেন্সটা তুই বললে বেটার হয়, স্যারের কাছে আচ্ছা ভুলে যান। আচ্ছা, ফার্স্ট অফ অল রিগ্রেশন প্রবলেম আমরা যে লিনিয়ার রিগ্রেশন করতেছি, হ্যাঁ, আর মেইনলি প্রথমে যদি যাই, আমার এমএল প্রবলেমস হচ্ছে, যদি আমরা হচ্ছে সুপারভাইজ লার্নিং এ যাই, সুপারভাইজ লার্নিং, সুপারভাইজ আনসুপারভাইজড সেমি সুপারভাইজড রেইনফোর্সমেন্ট এগুলো তো দেখাইছে, রাইট? হ্যাঁ, এগুলো দেখাইছে ক্লাসে। আচ্ছা, সুপারভাইজড, সেমি সুপারভাইজড এটা দেখায়নি। সুপারভাইজড, আনসুপারভাইজড আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, এই তিনটা আচ্ছা দেখাইছে স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সুপারভাইজড, তো সুপারভাইজড হচ্ছে মেইনলি দুই টাইপের। এক হচ্ছে আমার রিগ্রেশন প্রবলেম, দুই হচ্ছে আমার ক্লাসিফিকেশন প্রবলেম। ঠিক আছে, রিগ্রেশনের রিগ্রেশনটা হচ্ছে আমার ডেটা সেট যেটা হবে কন্টিনিউয়াস, আর এটার ক্ষেত্রে ডেটা সেট হবে হচ্ছে আমার ডিসক্রিট। মানে এটাকে যদি আর একটু এলাবোরেট করি, হ্যাঁ, আমরা সিগন্যাল সিস্টেমসে কন্টিনিউয়াস সিগন্যাল ডিসক্রিট সিগন্যাল পড়ছি না, যে এইটা একটা ডেটা সেট আর এইটা একটা ডেটা, এটা একটা মনে করো যে প্লট। হ্যাঁ, কোনটা আমার কন্টিনিউয়াস ডেটা আর কোনটা আমার ডিসক্রিট ডেটা? প্রথমটা কন্টিনিউয়াস, সেকেন্ডটা লেফটেরটা কন্টিনিউয়াস, রাইট আচ্ছা, সাইডেরটা এটা হচ্ছে ডিসক্রিট। আমার এ ফিগার আর এটা হচ্ছে আমার বি ফিগার, ঠিক আছে? এ ফিগার হচ্ছে আমার কন্টিনিউয়াস আর এটা হচ্ছে আমার ডিসক্রিট। তো কন্টিনিউয়াস আর ডিসক্রিট আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি? কন্টিনিউয়াসে সকল পয়েন্টে একটা করে ভ্যালু থাকবে, আর ডিসক্রিটে একটা নির্দিষ্ট নির্দিষ্ট পয়েন্টে ভ্যালু থাকবে। এক্স্যাক্টলি, মানে আমার হচ্ছে, যদি আমি আরেক এখন এমএল এর পয়েন্ট অফ ভিউ থেকে নিয়ে আসি, হ্যাঁ, আমি জানি আমার ইনপুট কয়টা হইতে পারে, কত ধরনের হইতে পারে। যখন আমি জানবো
যে আমার আউটপুট কত ধরনের হইতে পারে, তখন ওইটা হয়ে যায় ডিসক্রিট ডেটা পয়েন্ট। মানে অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য আউটপুট। ওকে, আউটপুট যদি আমার কন্টিনিউয়াস ডেটা হয়, when our output is continuous data, then we'll make this as a regression problem. Okay, it will be identified as a regression problem. On the other hand, if the output data set are discrete, then we will identify this problem as a classification problem. ঠিক আছে? তো মানে এই জিনিসটা এখন আরেকটু এলাবোরেটলি যদি বলি, লেটস আমার এটা হচ্ছে আউটপুট কন্টিনিউয়াস, এই দুইটাই হচ্ছে ডেটা সেট আমার আউটপুটের হচ্ছে প্লট করছি, আউটপুটের যে ভ্যালু গুলো আছে সেটা আমরা প্লট করছি। তো দিস তো এখন হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যেটা হয় যে ক্যান বি এনি নাম্বার যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, 0.2 0.0000 থেকে সামথিং ক্যান বি এনিথিং। অন দ্য আদার হ্যান্ড ডিসক্রিটের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আমি ফিক্সড নাম্বার অফ আউটপুট পাবো। লাইক কোন একটা ইমেজ দেখে আমি ডিটেক্ট করতেছি যে এটা চেয়ার না টেবিল, তার মানে কি আমার প্রবাবল আউটপুট কয়টা হইতে পারে? দুইটা, ইয়েস অর নো। মানে আমার হচ্ছে একটা, আর একটা হচ্ছে আমার এরকম, ঠিক আছে? তার মানে কি এইদার সে টেবিল অথবা চেয়ার। তার মানে কি আমার আউটপুট কয়টা? লিমিটেড, বা আমি জানি বা মানে ফিক্সড কয়েকটা। এটা হয়ে যাবে আমার ক্লাসিফিকেশন প্রবলেম। ডেটা সেট, আউটপুটের ডেটা সেট যদি আমরা প্লট করি, যদি আমরা দেখি যে সিনারিওটা এইভাবে না এইভাবে হচ্ছে, then we will consider it as a discrete problem or classification problem. On the other hand, continuous এর কোনো লিমিটেশন নেই, can be anywhere 12.5 থেকে 12.000001 ও হইতে পারে, ঠিক আছে? তো রিগ্রেশন কন্টিনিউয়াস ডেটা সেটের, এখন রিগ্রেশনের মধ্যে যদি আমরা এখন একটু ভাগ টাগ করি আর কি, আর একটু বোঝা যাবে যে রিগ্রেশন মধ্যে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, তারপর আছে হচ্ছে আমাদের পলিনোমিয়াল রিগ্রেশন, তারপর ডিসিশন ট্রি, রিগ্রেসর। মেইনলি ডিসিশন ট্রি, তারপর হচ্ছে তারপর সাপোর্ট ভেক্টর মেশিন, রিগ্রেসর, তারপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট, রিগ্রেসর, আরো আছে। এগুলা হচ্ছে আমার রিগ্রেশন, মানে এগুলা প্রেডিক্ট করবে কি? কন্টিনিউয়াস ডেটা প্রেডিক্ট করবে। অন দা আদার হ্যান্ড, যদি হচ্ছে আমরা ক্লাসিফিকেশনে যাই, ক্লাসিফিকেশনের মধ্যে আছে হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশন, তারপর হচ্ছে নাইভ বায়াস, ডিসিশন ট্রি, ক্লাসিফায়ার। র্যান্ডম ফরেস্ট, ক্লাসিফায়ার, তারপর আছে হচ্ছে আমার সাপোর্ট ভেক্টর, ক্লাসিফায়ার। এই তো, যার মানে সাপোর্ট ভেক্টর মেশিন বলা হয় এটাকে, এসভিএম। মানে এই দুইটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আমার সাপোর্ট ভেক্টর মেশিন, এস ভি এম। ওকে, আমাদের
সিলেবাসে পড়ানো হয় লিনিয়ার রিগ্রেশন, তারপর লজিস্টিক রিগ্রেশন। রিসেন্টলি নেক্সট সেমিস্টার, গত সেমিস্টার থেকে নেইভ বায়াস অ্যাড করা হয়েছে, ডিসিশন ট্রি অ্যাড করা হয় নাই, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারটা অ্যাড করা হয়েছে। আর এই তো, আরেক অপর দিকে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অনেকটা, ও হ্যাঁ আরো একটা জিনিস আছে, কে নিয়ারেস্ট নেইবারস। ওকে, ওগুলো আমরা পরে জানবো। তো আপাতত এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যালগোরিদমস। যদি কেউ পার্সোনালি পরবর্তীতে কেউ যদি শিখতে চাও নিজে নিজে, হ্যাঁ, তো এগুলা তারা হচ্ছে পার্সোনাল স্টাডি করতে পারবে। বাট মেইনলি যেগুলো টিক দেয়া আছে এগুলাই বেসিকলি হচ্ছে গ্রাউন্ড ধরে দেয়, মানে গ্রাউন্ডটা বুঝায় দেয় যে হাউ এমএল ওয়ার্কস। এগুলো হচ্ছে প্রত্যেকটাই ক্লাসিক্যাল মেশিন লার্নিং অ্যালগোরিদমস। ক্লাসিক্যাল মেশিন লার্নিং বলতে বোঝাচ্ছি যে সবগুলো স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে। স্ট্যাটিস্টিক্যাল ডেটা বলতে এই যে ট্যাবুলার ডেটা, স্ট্যাবুলার স্ট্যাবুলার ডেটাকে জেনারেলাইজ বলতে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং বা ক্লাসিক্যাল মেশিন লার্নিং বলা হয়। আর পরবর্তীতে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ডিপ লার্নিং, মানে আর একটু ডিপ ডেন্স নিউরাল নেটওয়ার্কের রিলেটেড কিছু কাজ কারবার করা হয়, ওগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স। হ্যাঁ, তো এগুলা হচ্ছে আমার রিগ্রেশনের ক্লাসিফিকেশনের মডেলস অ্যালগোরিদমস, আর এর মেকানিজমসও কিছু ডিফারেন্স আছে। আর লিনিয়ার রিগ্রেশন শেষ হলে যখন আমরা লজিস্টিক রিগ্রেশন শুরু করব তখন আমরা বুঝবো যে কিভাবে লিনিয়ার রিগ্রেশনের একই রকমের ক্যালকুলেশন থেকে আমরা কিভাবে হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ক্লাসিফিকেশনে চলে যেতে পারি। কিছু অ্যাক্টিভেশন ফাংশনের কাজ আছে, অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা এখন ম্যাথে আসি। এই ম্যাথে দেখলে বোঝা যাচ্ছে যে আমার আউটপুটের ভ্যালু গুলো দেখে আমি কি বুঝতে পারি এর প্রবলেমটা কি প্রবলেম। ক্লাসিফিকেশন। আরেকটু আরেকটু থিঙ্ক থিঙ্ক ডেটা সেটটা ডেটা সেটটা কি হচ্ছে রিপিট, মানে কি বলে লিমিটেড? আমার আউটপুটটা কি লিমিটেড, নাম্বার অফ আউটপুট প্রেডিক্ট করতেছে? আচ্ছা, আরেকটু কনফিউশন থেকে দূর করি। ওকে, লোড হয়েছে, হ্যাঁ লোড হয়েছে। তন্ময়, কোয়েশ্চেনটা বুঝি নেই। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এই ডেটা সেটটা দেখে আমি কিভাবে বুঝবো যে এটা কি ধরনের প্রবলেম, রিগ্রেশন প্রবলেম নাকি ক্লাসিফিকেশন প্রবলেম? আউটপুট গুলা ডিসক্রিট না। ডিসক্রিট নাকি ডিসক্রিট না? সিঙ্ক হচ্ছে না কিন্তু। এক মিনিট, হ্যাঁ। হুম, এখন দেখা যায় সেম দুইটা ডেটা সেট আছে। এখন আমরা বলি যে কোনটা ক্লাসিফিকেশন আর কোনটা হচ্ছে রিগ্রেশন। নিচেরটা ক্লাসিফিকেশন, উপরটা রিগ্রেশন। কিভাবে মনে হইলো এটা? ওই যে কি জানি মিনিমাম আউটপুট বা সরি একটা কি জানি ছিল। অ্যান্সার কারেক্ট, বাট এক্সপ্লেনেশনটা আরেকটু সুন্দর হইতে পারতো। প্রথমত আমরা যদি ফার্স্ট ডেটা সেটের কথা দেখি, এটা হচ্ছে যে
আমি কি রিপিটেশন দেখতে পাচ্ছি না, বা আমি জানি না যে আমার আউটপুট কত ধরনের হইতে পারে। আমি প্রত্যেকটাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট পাইছি, রাইট? ইয়েস। ডেটা আমার অলমোস্ট কন্টিনিউয়াস আমরা ধরে নিতে পারি। বাট দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আউটপুট এই 0 পাইলাম, 1 পাইলাম, 1 পাইলাম, 0 পাইলাম। তার মানে কি আমার আউটপুট কিন্তু আমি জানতে পারতেছি যে আমার লিমিটেড আউটপুট। উপরটা থেকে আমার আউটপুট কি লিমিটেড? 12.5 আছে, একবার 12.7 আছে। ওটা কি 12.5 যেটা, সেটাকে তো আমি 12.7 অ্যাকচুয়ালি ধরতে পারি না। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? প্রথমটা তাহলে কি প্রবলেম? প্রথমটা রিগ্রেশন, পরেরটা ক্লাসিফিকেশন। ওকে, এখন রিগ্রেশন গেল, এখন আমি এটা ডিলিট করে দিই নিচেরটা। ওকে, আমার অবজেক্টিভ হচ্ছে এই প্রবলেমটা, এই ডেটা সেটটা নিয়ে। এই ডেটা সেটটা তাহলে আমরা প্রথমত বুঝলাম যে এটা হচ্ছে কি আমার প্রবলেম, রিগ্রেশন প্রবলেম। এখন আমাদেরকে ধরতে হবে হচ্ছে, আমার এখন কোশ্চেন যে what would be the hypothesis function for this data set। যদি আমরা লিনিয়ার, এখন যেহেতু রিগ্রেশন প্রবলেম, সো আমরা রিগ্রেশন প্রবলেমের জন্য আমরা কি কি অ্যালগরিদম এখন পর্যন্ত দেখছি? এখন পর্যন্ত কোন নামটা ফ্যামিলিয়ার লাগতেছে এই লিস্টের মধ্যে থেকে? লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন। এন্ড রিগ্রেশন ক্লাসের মধ্যে, রিগ্রেশনের মধ্যে যদি পড়তেছে, তার মানে লিনিয়ার রিগ্রেশনের হাইপোথিসিস ফাংশনটা এখানে বসবে। তাহলে what would be the hypothesis function for this table? y hat equal w0 plus x1 w1 plus x2 w2। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি তো কোশ্চেন আমি এখন রেখে দিলাম, এটা হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন, কুইজের কোশ্চেন। আচ্ছা, তো তার মানে আমরা হাইপোথিসিস ফাংশন বুঝতেছি, তাহলে লস ফাংশনটা আমরা কোনটা নিব? লস ফাংশন বলে দিছে যে হোয়াট উড বি দ্য লস ফাংশন, তার মানে উই হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি টু চুজ লস ফাংশন। মানে ফিক্সড কিছু দেয় নাই, তো আমরা আমাদের মতো করে ধরে নেব। এন্ড সবচেয়ে বেটার হয় এমএসসি বা মিন স্কোয়ার্ড এরর, যেটা সেটাকে চুজ করা। কারণ আমাদের হচ্ছে মানে লজিস্টিক রিগ্রেশনে আমাদের যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মিন স্কোয়ার্ড এরর, বাট দেয়ার ইজ সাম কন্ট্রাডিকশন, যে আমরা হচ্ছে শুধুমাত্র এমএসসি নিয়েই শিখছি, আমরা ফর্মুলাটা শিখে গেছি, বাট বিহাইন্ড দ্য সিন বলতে আমরা পার্শিয়াল ডিরাইভেশনের একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা ওইটা নিয়ে আমি আরেকটা সেপারেট ক্লাস নিতে, মানে সেপারেট ক্লাসে আমি ওটা দেখাবো, যে যদি এমএসসি ছাড়া অন্য কোনো লস ফাংশন ইউজ করি, সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটাকে হচ্ছে হ্যান্ডেল করি। তো সো ফার সো গুড, আমাদের তাহলে এ এর কোশ্চেনের হচ্ছে হাইপোথিসিস ফাংশন ডান। লস ফাংশনটা কি হবে? এনিওয়ান? কেউ কি নাই, নাকি আমাকে শোনা যায় না? না, শোনা যায়। হ্যাঁ, এক্সপ্লেন করে লিখলে বেটার। বুঝি নাই। ফাংশনটা এক্সপ্লেন করে লিখলে ভালো হবে। এমএসসি এর ফাংশনটা আমরা মনে নাই আমাদের, লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। 1/n2 এটা। হ্যাঁ, মিন স্কোয়ার্ড এরর এমএসসি হইতে পারে, এমএই হইতে পারে, বাট আমি লিনিয়ার রিগ্রেশনের সময় সবসময় সাজেস্ট করবো এমএসসি ইউজ করতে। ওকে, সো এমএসসি টা আমরা ইউজ 1/n, ধরে নিলাম লস ফাংশন হচ্ছে ক্লিয়ার, এটা আমাদের লস ফাংশন। ফাইন,
এখন একটা জিনিস একটু আনফ্যামিলিয়ার লাগতে পারে, হোয়াট ইজ নর্মালাইজেশন? নর্মালাইজ করতে বলছে স্যার, কি পড়াইছে নর্মালাইজেশন? আজকে দেখাইছে ওই যে একটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার দিয়ে ভাগ করা। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিং পড়াইছে? ফিচার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়েছে? নর্মালাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন ব্যাপারে একটু ধারণা দিছিল, সূত্র দেখাইছিল। হোয়াট ইজ ফিচার ইঞ্জিনিয়ারিং? সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ধরনের অপারেশন গুলো করি বিফোর এমএল মডেল ট্রেনিং, মানে আমরা ডেটা সেটের উপর, ডেটা সেটের ফিচারের উপর যে অপারেশন গুলো করি। এখন এই ডেটা সেটের ফিচার কোনগুলো? x1 x2 x1 x2। ফিচারের উপর যে ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করি সেগুলোকে বলা হয় হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এটার একটা সংজ্ঞা থাকার কথা। ওইটা সেকেন্ড আর দেখতে হবে। Okay, some mathematical operation performed on the features of the dataset so that it becomes suitable to train the model. আমি লিখে দিচ্ছি। Some mathematical operations performed on the features of the dataset so that it becomes এখন কথা হচ্ছে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং কেন করি? কোশ্চেন হচ্ছে আমরা কেন ফিচার ইঞ্জিনিয়ারিং করি? স্যার বলছিল যদি ফিচারে বড় ভ্যালু থাকে ওইটার ডিপেন্ডেন্সি বেশি থাকে, এই কারণে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করে দুইটা ফিচারকে মানে একই টাইপের ফিচার করার জন্য। বেসিক্যালি আউটলায়ার্স রিমুভ করা হয়। হ্যাঁ, আউটলায়ার্স রিমুভ করা হয়। স্যার একদম অন পয়েন্ট এক্সপ্লেনেশন দিছে। এটা হচ্ছে যে আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং করার জন্য ডেটা সেটের উপর একটা বেশ খানিকটা প্রবলেম আছে। লাইক আমরা যদি এই ডেটা সেটের তেমন কোনো ইস্যু না, বাট ধরে নাও আমাদের হচ্ছে x1 হচ্ছে দেখা যাচ্ছে 1000 একটা, আর একটা দেখা যাচ্ছে 50, আর একটা দেখা যাচ্ছে যে 7.5। এখানে যে সিনারিওটা দেখতেছি সেন্স ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে, তার মানে অবশ্যই আমার 1000 হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে রাদার দ্যান 50, আর 50 থেকেও কম প্রায়োরিটি পাবে 7.5। এটা একটা প্রবলেম না? মানে ডিফারেন্সটা কিন্তু অনেক হিউজ, অনেক হিউজ। এন্ড আমরা লাস্ট ক্লাসে যখন এই ম্যাথটা করছিলাম আমরা কিন্তু দেখছি যে ডেটা সেট দেখা যাচ্ছে যে অনেক বড়, কিন্তু 10,000 100,000 বড় না? সো ফিচার ইঞ্জিনিয়ারিং করে আমরা কি করি? প্রথমত ডেটাকে ব্যালেন্স করি। এটা একটা কাজ, এটা একটা কাজ। আর একটা কাজ হইতে পারে হচ্ছে ডাটা ব্যালেন্স। আর একটা কাজ হইতে পারে হচ্ছে রিমুভ দ্য আউটলাইনার্স নাকি যেন একটা, যাই হোক ভুলে গেছি আমি। ডেটা ব্যালেন্স। আর একটা হইতে পারে হচ্ছে ডেটা বায়াসনেসটাকে কমানো, রিমুভ দ্য ডেটা বায়াসনেস। ডেটা বায়াসনেস কিভাবে আসতেছে? যে এই যে 1000 অনেক বেশি প্রায়োরিটি পাবে,
ঠিক আছে, বা দেখা যাচ্ছে যে আর একটু অন্যভাবে আমি জিনিসটা দেখাই। x1 x2, x1 এর ভ্যালু গুলো 1000 2000 3000 কথার কথা। অন দ্য আদার x2 হচ্ছে আমার 5 7 9। যখন আমরা এমএল মডেলটা ট্রেন করব, দেখা যাচ্ছে যে আউটপুটটা অনেক বেশি ডিপেন্ড হচ্ছে x1 এর উপর। x2 কোনো ইম্প্যাক্টই ফেলতেছে না। কারণ কি, x1 এর ভ্যালু, নিউমেরিক ভ্যালু গুলো বেশি। তো আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করে এই যে ডেটা বায়াসনেসটা, একটা একটা স্পেসিফিক ফিচারের উপর যে বেশি বায়াসনেসটা হচ্ছে, সেটাকে রিমুভ করি। ঠিক আছে, আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কম্পিটিশন পাওয়ার রিডিউস করা। ওকে, তো এই এই কোশ্চেন খুবই কমন, যে হোয়াট ইজ ফিচার ইঞ্জিনিয়ারিং এন্ড হোয়াই ডু উই ইউজ ফিচার ইঞ্জিনিয়ারিং। তো এইটা এতটুকু লিখে দিলেই আই গেস ফুল মার্কস পাওয়া যাবে। এন্ড এটাই মেইনলি বিহাইন্ড দ্য সিন। আর স্যার কিছু বলছে, স্যারের কথা আমার কথার মধ্যে কিছু মানে লাইনে ওলটপালট হইতে পারে। স্যার যেটা বলছে সেটাকেও খুব বেশি কেয়ারফুলি মাথায় রাখা, আর যে স্যার যে নোটটা শেয়ার করছে সেখানে অনেক কিছু আছে। এখন কথা হচ্ছে যে ফিচার ইঞ্জিনিয়ারিং অনেক ধরনের আছে, ঠিক আছে। এখন ফিচার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অন্যতম হচ্ছে ডেটা ব্যালেন্সিং এর জন্য যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে নর্মালাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন। আরো একটা আছে, সেটা হচ্ছে ডেটা এনকোডিং। আর একটা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা এনকোডিং ইউজ করি। এনকোডিংটা আমরা লজিস্টিক রিগ্রেশনে দেখবো, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমার ফিচার ইঞ্জিনিয়ারিং। এন্ড মেইনলি এনকোডিংটা শুধুমাত্র ফিচার ইঞ্জিনিয়ারিং এ ইউজ হয় না, আমাদের আউটপুটে ইউজ করা লাগে এনকোডিংটা, শুধু একটু এক্সেপশনাল এটা। বাদ বাকি সব ওকে। তো নর্মালাইজেশনের ফর্মুলা নিশ্চয়ই স্যার বলে দিছে, সেটা আমি রিকল করলাম না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে নর্মালাইজ দ্য ভ্যালু ফর দ্য ইনপুট ফিচার্স ফর দ্য টেবিল। তাহলে নর্মালাইজেশনে যেটা করি আমরা, ম্যাক্সিমাম ভ্যালুটাকে দিয়ে সবগুলোকে ভাগ করে দিই। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় মিন ম্যাক্স স্কেলিংও বলা হয়। আমরা যখন হচ্ছে ল্যাবে কাজ করব, তখন আমরা বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন একটা লাইব্রেরি আছে সাইকিট লার্ন। হ্যাঁ, সাইকিট লার্ন দিয়ে যখন আমরা কাজ করি, তখন সাইকিট লার্নে নর্মালাইজার নামে কোনো জিনিস থাকে না যতদূর সম্ভব। ওখানে থাকে হচ্ছে মিন ম্যাক্স স্কেলিং নামে একটা জিনিস থাকে। মিন ম্যাক্স স্কেলিংটাই মেইনলি হচ্ছে নর্মালাইজেশন, আমরা যে থিওরিটিক্যালি নর্মালাইজেশন শিখতেছি সেটার কাজ করে। ওকে, তাহলে যদি ফার্স্ট ডেটা সেটের কথা যদি চিন্তা করি, এই ডেটা সেটের হচ্ছে আমরা নর্মালাইজেশন করতে গেলে x1 এর কথা যদি চিন্তা করি, x1 এ আমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 6.2। 6.2। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে আমরা 6.2 দিয়ে ভাগ করব। কত আসে? জিরো পয়েন্ট নাইন থ্রি ফাইভ। প্রথমটা হচ্ছে 0.935, রাইট? পরেরটা 0.548। এটা 1। পরেরটা 0.693। ওকে, এখন নাম্বার অফ সিলিন্ডারের ক্ষেত্রে সেম, আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5, তো সবগুলোকে আমি 5 দিয়ে ভাগ করে দিব। জিরো এইট, প্রথমটা 0.8।
0.4 to 0.6. ওকে, 0.6। তো আমার নর্মালাইজেশন কি ডান। এরপর কি করতে হবে, পারফর্ম ওয়ান ইটারেশন আপডেটিং দ্য মডেল প্যারামিটারস। ইউ ক্যান অ্যাজিউম অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুস ফর লার্নিং রেট, বায়াস অ্যান্ড ওয়েটস ফর ইনিশিয়ালাইজেশন। তো আমরা এখন কি করব, গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা করব সেটা। ওকে, ওয়ান লাস্ট থিং যেটা হচ্ছে মিস আউট করে গেছি, সেটা হচ্ছে নরমালাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশনের যে গ্রাফ, সেটা কি স্যার দেখাইছে? ফর নরমালাইজেশন আমাদের এটা বেল শেপড গ্রাফই হয়, ঠিক আছে? নরমালাইজেশনে যে জিনিসটা হয় যে আমাদের ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে ভ্যালু মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভ্যালু হচ্ছে কোপ আপ হয়। অন দ্য আদার হ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশনে হচ্ছে -3 থেকে +3 পর্যন্ত 90% অফ ডেটা হচ্ছে আমার 98% অফ ডেটা হচ্ছে আমার থাকে। এটা হচ্ছে আমার নরমালাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন ওকে, 98% ভ্যালু ডেটা আমার হচ্ছে এই এই -3 থেকে +3 এর মধ্যে হয়ে যায়। আর নরমালাইজেশনের ক্ষেত্রে হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে হয়ে যায়। অ্যান্ড একটা মেইন থিং সেটা হচ্ছে যে ইফ দ্য ডেটা সেট ফলোস গাউসিয়ান ডিস্ট্রিবিউশন আফটার পারফর্মিং স্ট্যান্ডার্ডাইজেশন, মানে এই যেটা একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আমার 98% তখনই হবে যখন হচ্ছে আমার ডেটা সেটটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে। আমাদের আরো ডিপ অ্যানালাইসিসের জন্য এটা লাগে, বাট আপাতত আমরা ইউজুয়ালি স্ট্যান্ডার্ডাইজেশনটা করি যে কোনো ডেটা সেটের ক্ষেত্রেই। আর হ্যান্ড ম্যাথমেটিক্স এর জন্য আমরা সাধারণত নরমালাইজেশন ইউজ করি কারণ এটা ইজিয়ার। ওকে, আমরা আবার ম্যাথে ফিরে যাই। ম্যাথ কি বলতেছে যে পারফর্ম ওয়ান ইটারেশন আপডেটিং দ্য মডেল প্যারামিটারস and you can assume appropriate values for learning rate, bias and weights for initialization. ওকে, তাহলে আমরা সি নাম্বারটা সলভ করার ট্রাই করি। ডেটা সেটটা আমরা আবার একটু দেখে নিই। এটা হচ্ছে এক মিনিট। আচ্ছা, x1 এর জন্য 0.935, 0.548, তারপর একটা 1, তারপর 1, তারপর লেখা হয়েছে কি 0.693, তারপর 0.8, 0.4, 1, 0.6, ওকে। আর তারপর হচ্ছে আমার y ছিল মনে হয় 12.7, তারপর 15.8, 8.4, 12.5, আর কত 12.5। 12.5. হ্যাঁ, তো আমাদের কি বলছে যে perform one iteration updating the model parameters and you can assume appropriate values for learning rate, bias and weights for initialization. ওকে, একটা ইটারেশন করতে বলছে। আমার এখন আমাদের হাইপোথেসিস ফাংশনটা আমরা খেয়াল করলে আমরা বুঝতে পারবো। আবার একটু লিখে নিই। হাইপোথেসিস ফাংশনটা ছিল হচ্ছে আমাদের w1
x1 plus w2 x2 plus w0। তার মানে মডেল প্যারামিটার কয়টা? তিনটা। তিনটা। ফাইন। এখন কি আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফার্স্ট স্টেপ কি ছিল? আমরা যদি একটু রিকল করি, step 1, initialize the model parameters, zero initialization or random initialization। ফাইন। তাহলে আমরা আমরা কি করি? র্যান্ডম ইনিশিয়ালাইজেশনই করি বা বোধ করি। আমাদের তো লিমিটেড করে দেয় নাই যে আমরা জিরো নিতে পারবো না সামথিং, তাই না? তা আমরা একটু অন্যরকম কিছু করি। লেটস সে স্টেপ 1, w0 এর ভ্যালু 0 ধরি, w1 আর w2 এর ভ্যালু হচ্ছে 0.1 ধরি, ঠিক আছে? আর পরবর্তীতে আমরা কি ধরবো হচ্ছে লার্নিং রেট, আর বায়াস তো আমরা ধরে ফেলছি, ওয়েটও ধরে ফেলছি। লার্নিং রেটের ভ্যালু আমরা 0.1 ধরে নিই, আলফা লার্নিং রেট ফাইন। স্টেপ 1 ডান। অ্যাকচুয়ালি ডান না, আমাদের এখন একটু ক্যালকুলেশন করা লাগতো। ইনিশিয়ালাইজ করলে তো হচ্ছে আমাদের ভ্যালুগুলো বের করে নেওয়া দরকার। তা আমরা হচ্ছে হাইপোথিসিস ফাংশনে দিয়ে, তাহলে হাইপোথিসিস ফাংশনটা কি হচ্ছে? তাহলে 0.1 x1 0.1 x2 প্লাস 0, এটাতে বসালে আমার প্রেডিকশনের ভ্যালুটা আসবে। একটু ক্যালকুলেশন করি একটু একজন। সবসময় কি একটা জিরো আর দুইটা ভ্যালু এরকম সেম? না, আমি সাধারণত পার্সোনালি প্রেফার করতাম যে সবগুলা হচ্ছে মডেল প্যারামিটার ভ্যালু সেম রাখতাম। ক্যালকুলেশন ইস্যু, ক্যালকুলেটরে বারবার আলাদা আলাদা জিনিস দেওয়া, টাইম তো আমার অনেক কম। এই যে প্রবলেমটা, এটা মাত্র 15 মিনিটের কুইজ, কিন্তু মাত্র 15 মিনিট সময় দেওয়া হয়, বা 15 থেকে 20 মিনিট সময় দেওয়া হয়। 20 মিনিটে অনেক অনেক মানে ছোটখাটো ভুল হয়ে গেলে কিন্তু প্রবলেম। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে যে সবগুলো মডেল প্যারামিটার সেম ভ্যালু রাখতাম। অনেক সময় বলে দেওয়া থাকতে পারে যে নন জিরো, তো নন জিরো হইলে আমরা কখনো কোনো জিনিসের ভ্যালু হচ্ছে জিরো রাখবো না। আর এখানেও আরো কিছু কাহিনী আছে, লাইক হচ্ছে যদি ডেটা সেট নর্মালাইজ না করানো হয়, তাহলে আমরা মডেল প্যারামিটারস এর ভ্যালু একটু বেশি রাখি। নর্মালাইজ হইলে সাধারণত জিরো 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 থেকে 1 এর মধ্যে রাখি, কারণ আমার ডেটা সেটও কিন্তু ছোট হয়ে যায়। ডেটা সেটের ভ্যালু কিন্তু বড় থাকে না। লাইক আমরা কিন্তু প্রিভিয়াস ম্যাথে যদি আমরা দেখি, আমরা কিন্তু অনেক ছোট ছোট, আমাদের ভ্যালু কিন্তু অনেক বড় ছিল। মডেল প্যারামিটারের ভ্যালু কিন্তু আমার হচ্ছে যে 27 নিয়েছিলাম, কিন্তু এইখানে আমি কেন কম নিলাম? কারণ হচ্ছে আমার ডেটা সেটের ভ্যালুটা নিজেই হচ্ছে নর্মালাইজড হয়ে গেছে, শর্টেড হয়ে গেছে। তো আমার মডেল প্যারামিটার যদি আমি বেশি নেই শুরুতেই, মানে একটু আনরিয়াল দেখায়, দ্যাটস ওয়াই। যদিও মডেল প্যারামিটারের ভ্যালু আর একটু বেশি রাখা লাগতো, বাট সমস্যা নেই, মানে ইউজুয়ালি আমরা এভাবেই নিই। আর অনেক সময় বলে দেওয়া থাকে যে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু নিতে। ক্যালকুলেশনটা করে হচ্ছে 1-2 জন মিলে একটু হেল্প করবো আমাদের। ফার্স্টেরটা 0.1735 ফার্স্টেরটা 1735 পরেরটা 0.0948। পরেরটা 0.2 0.2, পরেরটা 0.1293 0.129 আমরা রাখি। ওকে, এটা গেল। এখন আমার স্টেপ 2 কি বলতেছে? স্টেপ 2 তে আমরা যদি আবার যাই, compute the gradients of the loss function with respect to the model parameters।
এখানে তো এখন আমাদের গ্রেডিয়েন্ট আমাদের বের করতে হবে। এখন কথা হচ্ছে কোশ্চেনটা যদি দেখি, বলছে আপডেট দ্য মডেল প্যারামিটারস, মানে সবগুলোই মডেল প্যারামিটার আপডেট করতে বলছে। ইউজুয়ালি এরকম থাকে থাকে না যে কোনো একটা দুইটা বলে, এখানে সবগুলোই বলছে যদি মানে উল্লেখ না থাকে। তো আমাদের তিনটাই মডেল প্যারামিটারের জন্য আমাদের গ্রেডিয়েন্ট বের করতে হবে। তো মডেল প্যারামিটার আমার তিনটা, W1, W0, W1, W2। তিনটার জন্য আমার তিনটা গ্রেডিয়েন্ট আসবে। গ্রেডিয়েন্ট তার মানে কি দাঁড়াচ্ছে, ফর্মুলা কি মনে আছে কারো? এনিওয়ান? -2/n এই সূত্রটা কি? হ্যাঁ, -2/n উপরে y i ei x i। এটা হচ্ছে W1। W1 কিসের সাথে হলো, কিসের ওয়েট? X1 এর ওয়েট। তো এক্স I1 আর ক্লিয়ার। তো আমার তিনটা এক্সট্রা ভ্যালু আমার বের করতে হচ্ছে। ডেটা সেটে আমরা যাব, EI, EI x I1, EI x I2 বের করব। EI টা কি হচ্ছে, y মাইনাস y প্রেডিক্ট, yi মাইনাস yi প্রেডিক্ট। তাহলে একটু ভলেন্টিয়ারলি আমাকে ভ্যালুগুলো বলো। এনিওয়ান? এনিওয়ান? শোনা যায় ওকে, নাকি নেট কানেকশন আমার চলে গেল? হ্যালো? কি তন্ময় পারফেক্টলি শোনা যায় কি করা? হ্যাঁ, আমি বলতেছি ক্যালকুলেশনটা করে আমাকে জানাতে, প্রত্যেকটা ভ্যালু। কেউ নাই? 19 জন, 19, 18, 19 জন, 17 জন জয়েন করে আছে, কেউ নাই? প্রথমটা 12.52 প্রথমটা হচ্ছে আমার 12.52। 0.5265। আচ্ছা, আমরা 12.52 রাখি। তারপরে 15.70, ওকে, 8.2 8.2, and 12.371। 37। এখন হচ্ছে EI এর সাথে X1 মাল্টিপ্লাই যাবে।
আর আরেকজন ভলেন্টিয়ারলি ইআই এর সাথে x2 মাল্টিপ্লাইটা করে ফেলো তাড়াতাড়ি। প্রথমটা 11.7, ওকে 8.6, 8.6 8.2 and 8.57. এখন পরের কলাম 10.016, 10.016 1.57, 1.57 8.2. আচ্ছা ইআই যেটা ইআই এর সাথে আমি x2 মাল্টিপ্লাই করতেছি 1.57 তো হওয়ার কথা না, এটা তো 0.4 রাইট? আচ্ছা 0, excellent. ও আচ্ছা আমি এটা 0.6.28, 0.1 ধরা হয়েছে। 6.28 নেক্সট, এটা 8.2 আসে। পরেরটা 7.42, 8.57 কে মাল্টিপ্লাই করলে 7 পয়েন্ট কত আসে? 7.42, আচ্ছা ও হ্যাঁ 12 পয়েন্ট, সরি। আচ্ছা 7.42। 42. এখন এগুলো সব সামেশন বের করো। uh, 48.79 EI. 48.79 নেক্সট, EIXA2 যেটা এটা হচ্ছে 31.916, 91692 বলতে পারি। EIXI1 37.07. ওকে, আমাদের গ্রেডিয়েন্টস এর ভ্যালু আমরা এখন বের করতে পারবো। সরি ওকে, আমার ডেটা পয়েন্ট এখানে কয়টা? 4টা। তার মানে n এর ভ্যালু আমার কত হবে? 4। ফাইন। তার মানে এখন -2/4 আর সামেশন দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 48.79। 37.07 আর এটা হচ্ছে আমার 31.92। ওকে, এটার কিছু না কিছু ভ্যালু আসবে। আসুক স্টেপ 3 তে আমরা এখন যাব। স্টেপ 3 আমাদের কি বলতেছে? আপডেট দ্য মডেল প্যারামিটার ইউজিং দিস ফলোইং ইকুয়েশনস। ওকে ফাইন। W নট এর জন্য W নট প্রিভিয়াস মাইনাস আলফা মাল্টিপ্লাইং গ্রেডিয়েন্ট। W নট এর ভ্যালু ছিল 0, আলফার ভ্যালু আমার হচ্ছে 0.1 মাল্টিপ্লাইং এইটা। লেটস সে এটার ভ্যালু আমি রাখলাম হচ্ছে
P1 P2 P3 কথার কথা ক্যালকুলেশন আমি গেলাম না মাল্টিপ্লাইং P1 এটার একটা ভ্যালু আসবে সিমিলারলি W1 এর জন্য (0.1 minus 0.1 multiplying P2 এটার একটা ভ্যালু আসবে সেম গোস ফর W2 এটার জন্য একটা ভ্যালু আসবে আমার কি মডেল প্যারামিটার আপডেট হয়ে গেল না হইলো কিনা জি ভাইয়া। এটা হচ্ছে আমার ফার্স্ট একটা এপক ডান কোশ্চেন কি বলতেছিল যে পারফর্ম ওয়ান ইটারেশন মিন্স epoch 1 what if পারফর্ম 2 ইটারেশন বললো সেক্ষেত্রে কি করণীয় সেম কাজকে আবার করতে হবে। সেম কাজ আবার করতে হবে কোথা থেকে লেটস সে আমার বললো ইপক হচ্ছে একটা না দুইটা সেক্ষেত্রে কি হইতো আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের 4 নম্বরে যেটা বলছিল আমি আবারও বলতেছি ততক্ষণ পর্যন্ত রান করাইতে হবে লুপে যতক্ষণ পর্যন্ত আমার ইপক শেষ হচ্ছে অথবা আমি হচ্ছে একদম পারফেক্টলি এরর আমার কমে যাচ্ছে ইউজুয়ালি এরর মানে ইপকটাই ধরা হয় তো এখন যদি এটা স্টেপ 3 এর পর আমরা বলতে পারবো হচ্ছে কি ইপক 1 কমপ্লিট ঠিক আছে এখন আমরা যাব ইপক 2 তে ইপক 2 তে সেম কাজটাই করব বাট এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা কি ধরে নিলাম W1 এর ভ্যালু হয়ে গেল লেটস সে 11 W2 এর ভ্যালু লেটস সে হচ্ছে 7 W2 এর ভ্যালু W1 এর ভ্যালু 7 W2 এর ভ্যালু লেটস সে 3 হয়ে গেল কথার কথা আমি ধরে নিচ্ছি ঠিক আছে আমরা আবার ডেটা সেটটা আবার তুলব x1 x2 y দেন y হ্যাট আমরা প্রেডিক্ট করব ডিফারেন্ট মডেল আমাদের হচ্ছে তখন কি বলে হাইপোথিসিস ফাংশনের মডেল প্যারামিটারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এই টাইমে এসে আমার মডেল হাইপোথিসিস ফাংশনটা হয়ে যাবে এরকম এটা হচ্ছে যে এই যে লিখছি এইটা 11 প্লাস বা আমি যদি আবার একটু সুন্দর মতো লেখার চেষ্টা করি w1 w0 plus w1 x1 plus w2 x2 w1 এর w0 এর ভ্যালু হচ্ছে 11 আসছে এটার ভ্যালু আসছে 7x1 প্লাস হচ্ছে 3x2 এখন আমরা এই y প্রেডিক্টর ভ্যালু এই ফাংশন ইউজ করে আবার প্রেডিক্ট করি দেন আবার এই ক্যালকুলেশনটা আবার আসবে আমরা এতটুকু করলাম সিলেক্ট আমরা এতটুকু বের করব ফার্স্ট এটা গেল আমার স্টেপ 1 তারপর স্টেপ 2 তে আমরা যাব আবার গ্রেডিয়েন্টের জন্য আবার আমার এতটুকু বের করতে হবে ফর আমার এই হাইপোথিসিস ফাংশনের জন্য যে y প্রেডিকশনের ভ্যালু আসছে সেটা মানে বোঝা গেছে জিনিসটা প্রত্যেকটা নিউমেরিক এই x1 x2 y এটার ভ্যালু সেমই থাকবে y হ্যাটের পর থেকে যা যা ভ্যালু সবগুলো চেঞ্জ হয়ে যাবে সেগুলো ডিপেন্ড করতেছে কিসের উপর এটার উপর ক্লিয়ার হ্যাঁ ওকে ঠিক আছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের লিনিয়ার রিগ্রেশনের অলমোস্ট সিলেবাসে আমাদের যা যা টপিক আছে সেগুলো ক্লিয়ার আমাদের ডান উই আর ডান ফর দিস লিনিয়ার রিগ্রেশন এন্ড ফর 1 সেকেন্ড আমরা যে এতক্ষণ যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করলাম এটাকে বলা হয় মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কেন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কারণ আমাদের হচ্ছে ফিচারের সংখ্যা একের বেশি হইলে আমরা সেটাকে বলবো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনই বাট একটু
একটু মানে আরেকটু ক্লাসিফাই করা হয়েছে এই আর কি। সো ফার কারো কোনো কোশ্চেন? নো স্যার। কোশ্চেন যদি না থাকে, ওয়ান লাস্ট থিং খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট বের করা। গ্রেডিয়েন্ট বের করার ম্যাথ। লেটস সে স্যার বলে দিল এইখানে যে লস ফাংশন ইউজ করব আমরা হচ্ছে একটা ডিফারেন্ট লস ফাংশন বলে দিল। লেটস সে 1/n y মাইনাস সামেশন অফ, লেটস আমি নিচে লিখি, হ্যাঁ নিচে লিখলে ভালো হবে। দেখা যাচ্ছে যে একটা মেড আপ লস ফাংশন দিল। আরেকটা আছে এসএসআর নামে একটা আছে, সাম অফ স্কয়ার কিছু না একটা ভুলে গেছি আমি, সরি, আমি নেক্সট ক্লাসে মনে করাই দিলে কেউ একজন মনে করাই দিও, আমি বলে দিব। এটা হচ্ছে লেটস সে একটা মেড আপ লস ফাংশন। দেখা যাচ্ছে যে আমার কথার কথা 5/n এটা দিল, বা দেখা যাচ্ছে যে এটা দিল, বা অন্য কিছু দিল, আরো হইতে পারে, লগও দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি এই যে গ্রেডিয়েন্টের যে ফর্মুলা আমরা বের করলাম এটা দিয়ে কাজ হবে? স্যার কাজ এটা হবে। কোথায় দিবে আবার একটু বললে বেটার হতো, মানে লস কোথায় ফাংশন, ট্রেস করবে? লস ফাংশন, আমাদের লস ফাংশন। এটা কিসের, এই যে ফর্মুলাটা আমরা এখানে লিখছি এইটা, এটা কোন লস ফাংশনের জন্য গ্রেডিয়েন্ট? এমএসসি। এমএসি। লেটস সে এই লস ফাংশনের নাম লেখা যাচ্ছে যে পি ধরলাম, কথার কথা লস ফাংশন পি, এটার জন্য কি সেম গ্রেডিয়েন্ট হবে? না, না। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? তাই পারে না। তাহলে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যাইতে হবে। আমি একটার জন্য করে দিতেছি। লগ ই কে আমরা কি লন বলতে পারি না? লন বলতে পারি স্যার। আমরা মডেল প্যারামিটারটা আপডেট করি কিসের রেসপেক্টে? লস ফাংশনের রেসপেক্টে। সে আমার হাইপোথিসিস ফাংশন এখানে সে w0 প্লাস w1 x1, কথার কথা। তাহলে যদি আমরা w নট কে আপডেট করতে চাই তাহলে আমরা লিখবো কি? এটা লিখবো না? হ্যাঁ, লস ফাংশন পুরোটা আমি এখন লিখি 5/n I equals to 1 n ln of yi minus y hat I। ওকে, এখানে আমরা এখন চেইন রুল অ্যাপ্লাই করব। এতটুকু জিনিস আমার সেম থাকতেছে, এটা আমরা বাইরে নিয়ে যাব। এটা ভেরি ভেরি কেয়ারফুল, কারণ এরকম জিনিস মিডে আসে। ইভেন শুধু এটাতে না, আমরা মিডের পরে যখন হচ্ছে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে যাব তখন আমাদের আসলে কিছু করার নেই, আমাদের ভেঙে ভেঙে ভিতরে ঢুকতে হবে। তো তখন এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আবার লাগবে। সো লাস্ট ক্লাসে আমি দেখাই নাই, বাট এই ক্লাসে আমি দেখাতে চাইছিলাম। আচ্ছা, এখন ডিফারেন্সিয়েট এটা বাইরে থাকলো, ln of y I minus
yi hat ফাইন। yi hat কে আমরা এটাতে ভাঙাইতে পারি না, এটাতে যদি আমরা সেটা করি, ln yi মাইনাস yi hat কে আমরা লিখতে পারি এইভাবে, w0 প্লাস w1 x1 লেখা যায়। হ্যাঁ আমরা লিখতে পারি। এরপর আমরা চেইন রুল অ্যাপ্লাই করব। চেইন রুল কি, যে আমাদের চেইন রুল কি বলে, আমরা যদি আবার যাই d dx, যদি আমার ln of x থাকে, অ্যাকচুয়ালি আমরা কি করি, ddx of ln of x এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, d of dx ln x এর উপর কাজ হয় ফার্স্টে, এটাকে বলা যায় হচ্ছে ln of x multiplying d dx of x which is 1 by x 1 by x। বোঝা গেছে? এখানেও সেম জিনিসটা হবে 5 by n সামেশনের জায়গায় থাকলো, এতটুকুকে আমি আসলে, এতটুকু জিনিসটাকে আসলে এভাবে লেখা যায়, তা আমি একটু শর্ট ফর্মে নিয়ে গেলাম 1 by yi minus yi hat। এখন আবার পার্শিয়াল যাবে, এখন আমরা এটার উপর কাজ করব, yi minus w0 minus w1 x1। বোঝা গেছে? এখন আমরা যদি এইটুকুর উপর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি কি হবে, এটা হয়ে যাবে আমার হচ্ছে 0, এটা হয়ে যাবে হচ্ছে আমার 1, এটা হয়ে যাবে কি আমার 0। 0 কেন হইল, কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, করেসপন্ডিং ভ্যালু ছাড়া বাকিগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট হিসেবে হয়ে যায়, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি 0। তাহলে এখান থেকে আমার কি আসতেছে 5 by n summation of I equals to 1 n y, এটা আসলো না, ফর গ্রেডিয়েন্ট অফ, এটা কিসের গ্রেডিয়েন্ট, w0 এর গ্রেডিয়েন্ট। বোঝা গেছে? ওকে, আরেকটা জিনিস, এটা মাইনাস আসবে, এটা কি মাইনাস আছে না সামনে, এটার -1 আসবে, বা সামনে এটার জন্য আমরা হচ্ছে চাইলে মাইনাস নিয়ে যেতে পারি, -5 by n এটা হচ্ছে আমার এই লস ফাংশনের জন্য কিসের গ্রেডিয়েন্ট। কারো কোনো কোশ্চেন, কনফিউশন, কোয়েরিজ? এনিওয়ান? তাহলে যদি এটা পারা যায় তাহলে আমরা কি w1 w2 w3 বাকিগুলোর জন্য পারবো না? পারবো? লাস্ট ডিফারেন্সিয়েশনে খালি চেঞ্জ হবে না? হ্যাঁ চেঞ্জ হবে, বাট মেইনলি এতটুকু আমার হচ্ছে একই থাকবে অলমোস্ট, মানে এই জায়গাতে যে আমার চেঞ্জ হচ্ছে। এখন এই জায়গায় যদি আমার হচ্ছে w1 থাকতো, সেক্ষেত্রে হচ্ছে x1 চলে আসতো, আমার -x1 চলে আসতো সামনে।
এই আর কি, মানে একটা করতে পারলে সবই করা যাবে। বোঝা গেছে? এটা এক্সামে আসতে পারে, মিড টার্মে আসার এর আগে অনেকবার আসছে, যে একটা স্পেসিফিক লস ফাংশন দিয়ে দেওয়া হয়েছে এন্ড স্যার বলছে যে ওটার জন্য গ্রেডিয়েন্ট বের করতে হবে এন্ড পুরো ম্যাথের ভ্যালু, মানে পুরো ম্যাথের জন্য আসলে এইগুলোতে কোনো ক্রেডিবিলিটি নাই। এতক্ষণ এর আগে যেগুলো ম্যাথ করলাম এগুলো খুব বেশি আমারই কঠিন, টাইম কনজিউমিং বাট কঠিন। মেইনলি প্রবলেমটা বাড়তে থাকে যখন আমার লস ফাংশন বেড়ে যায়, লস ফাংশন চেঞ্জ হয়ে যায়। এমএসসি তো আমরা ডিরেক্ট মুখস্থ মেরে দিলাম, কিন্তু যদি লস ফাংশন চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এই ওয়েতে, এই অ্যাপ্রোচে যাইতে হবে। এই লস ফাংশনের একটা নাম আছে যতদূর সম্ভব, আমার খেয়াল নাই, বাট ওকে। আবার রুট মিন স্কোয়ার্ড এরর, রুট থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের মডেল প্যারামিটারস এর কারণ আমার মডেল প্যারামিটার যখন আপডেট করতে যাব তখন লস ফাংশনের জন্য আমরা কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য বা গ্রেডিয়েন্টের ভ্যালু, গ্রেডিয়েন্টের ফর্মুলা কিন্তু ডিফারেন্ট হবে, তো মাথায় রাখতে হবে। আদারওয়াইজ অল গুড। আর কোনো জিনিসপত্র এখান থেকে আসার নাই। মোস্ট প্রবাবলি হচ্ছে আর যা যা থিওরিটিক্যাল জিনিসপত্র স্যার নোট আপলোড করেই দিছে, জাস্ট নোটগুলোকে ফলো করলে হবে। আর আমি সাজেস্ট করবো পার্সোনালি যে হচ্ছে ডিফারেন্ট হচ্ছে লস ফাংশনের জন্য এরকম গ্রেডিয়েন্ট একটা বা দুইটা গ্রেডিয়েন্ট নিজে নিজে প্র্যাকটিস করে 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 ক্রস চেক করাটা বেটার, এক্সামে আসতে পারে। হয়তো বা কুইজে আসবে না, বাট মিড টার্মে 100% শিওর আসার চান্সেস অনেক। স্যার তাস স্যার কেবলই কুইজের পোস্ট করছে, ওখানে উনি ডেরিভেশন লিখছে, তো হ্যাঁ, লিনিয়ার ডেরিভেশন যদি থাকে, ডেরিভেশনের কথা যেহেতু উল্লেখ করছে তার মানে এই ধরনের জিনিস আসবে, এটাই ডিরাইভেশন, মানে আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলা ডিরাইভেশনটাই অ্যাকচুয়ালি মেইন। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ম্যাথ করাটা খুব বেশি কঠিন। মেইন মেইন হচ্ছে আটকানোর মতো জায়গায় হচ্ছে ডিরাইভেশন। এখানে অনেক ভালো অ্যামাউন্টের মার্ক থাকে। ওকে, সো আমাদের লিনিয়ার রিগ্রেশন টপিক আই গেস ডান। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে মেইল করো, আর আমার কনসালটেশন টাইমে আমাকে জানায়, ঠিক আছে? আর হচ্ছে জানানোর আগে কাইন্ডলি হচ্ছে একটা মেইল করলে বেটার। ওকে, যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন না থাকে তাহলে আজকের সেশন এই পর্যন্ত। আর নেক্সট সেশনটা হবে হচ্ছে আমাদের নেক্সট স্যাটারডেতে। আর স্যার মেবি কুইজ অ্যানাউন্সমেন্ট করছে মানডেতে, রাইট? হ্যাঁ আমাদের মনে। ওকে, আর সেকশন 1 এর কোনো আপডেট? স্যার কুইজ নিয়ে এখনো কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে। স্যার কি লিনিয়ার রিগ্রেশন শেষ করছেন? হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশন শেষ হ্যাঁ, করছি। লজিস্টিক রিগ্রেশন করেছি। আচ্ছা, লজিস্টিক রিগ্রেশন আমরা আশা করি নেক্সট দিন মানে স্যাটারডেতে আমরা স্টার্ট করব। ওকে, লজিস্টিক রিগ্রেশনের ইনটুইটিভ ধারণাটা দিব আমরা, আর কিছু অ্যাক্টিভেশন ফাংশন কিভাবে কাজ করে, প্রবাবিলিটি কোয়েতে কিভাবে নিয়ে যাওয়া যায়, আমরা লিনিয়ার রিগ্রেশনটাকে কিভাবে হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেমে আমরা কনভার্ট করতে পারি, সেগুলো সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনায় যাব। সো ফার আজকের মতো এ পর্যন্তই, তাহলে ক্লোজিং দ্য সেশন।